নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিডি ত্রিপুরার পর্দায় আইনি সচেতনতামূলক অনুষ্ঠান আইনের দর্পণে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশু ও কিশোর শ্রম নিবারণ ও নিয়ন্ত্রণ। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ত্রিপুরা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার শ্রীমতী সীমা দত্ত মহাশয়া। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। শিশু এই শব্দটি আমাদের মনের অজান্তেই আমাদের মুখে একটি হাসি ফুটিয়ে তোলে, কিন্তু একইভাবে শিশুশ্রম কথাটিও আমাদের সে হাসিটিকে মিইয়ে দিতে মুহূর্ত সময় নেয় না। এই শিশুশ্রম বিষয়টি যেটি নিয়ে আমরা চিন্তিত, সেই বিষয়টি কি এবং কিভাবে এর থেকে কিছুটা উত্তরণের পথ পাওয়া যায় কিনা সেই বিষয়েই আজকে আমরা কথা বলবো। প্রথমেই আমি আমাদের যিনি আছেন আজকে এক্সপার্ট ম্যাডামের কাছে জানতে চাইব, আমাদের যদি আপনি একটু বিশদে জানান যে শিশু এবং কিশোর শ্রম কি, বা কাদের আমরা শিশু শ্রমিক এবং কিশোর শ্রমিক হিসাবে চিহ্নিত করব। আচ্ছা, যে কোনো কাজ যা একটি শিশুর সামাজিক, মানসিক এবং প্রকৃতপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার শৈশবকে কেড়ে নেয় তাকে শিশুশ্রম বলা হয়। শিশু ও কিশোর শ্রম নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ আইন 1986 আইন অনুযায়ী, যা 2016 সালে সংশোধন করা হয়েছে। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি 14 বছর বয়সের নিচে কোনো ব্যক্তিকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই 14 বছর বয়সের নিচে শিশুদের গার্হস্থ্য বা গৃহস্থালির কাজ সহ যে কোনো কাজ নিষিদ্ধ করা হয়েছে এই আইন অনুযায়ী। আর 14 থেকে 18 বছর বয়সী শিশুদের এখানে কিশোর কিশোরী হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো এই কিশোর কিশোরীদের কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেমন বিপজ্জনক কাজ, কোনো খনির কাজ বা কোনো দাহ্য পদার্থ, বিপজ্জনক শিল্প, এইসব কাজ ছাড়া অন্যান্য কাজে অনুমতি দেয়। আচ্ছা, তো আমরা তো ভারতবর্ষের প্রেক্ষিতে যদিও নিষিদ্ধ এবং নিয়ন্ত্রণ করার রীতি রয়েছে এবং আইনের ব্যবস্থা রয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাই যে ভারতবর্ষে শিশু শ্রমিক এবং কিশোর শ্রমিক এখনো বিদ্যমান। চারিদিকেই বিভিন্ন জায়গায় গেলেই আমরা দেখতে পাই। আপনার কি মনে হয় যে ভারতবর্ষের প্রেক্ষিতে শিশু এবং কিশোর শ্রমিক এখনো থাকার কি কারণ? পৃথিবীর বিভিন্ন দেশে শিশু শ্রমিক আছে, তো ভারতবর্ষেও শিশু শ্রমিক রয়েছে। তো মূলত ভারতবর্ষে শিশু শ্রমিকের প্রধান যে অন্যতম কারণ দারিদ্রতা, যে আমাদের দেশের জনসংখ্যার একটা অন্যতম অংশ দরিদ্র পরিবার থেকে এসছে। তো সেই দরিদ্র পরিবারগুলি তাদের আয়ের জন্য, তাদের পরিবারের হয়তো কোনো উপার্জনশীল ব্যক্তির হয়তো মৃত্যু বা দুর্ঘটনা, এইসব কারণে ওই পরিবারের শিশুদেরকে শ্রমে পাঠাতে বাধ্য হয়। তো পরিবারের আয়ের জন্য ওদের শ্রম বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। আপনার কথা থেকে তো এইটা পরিষ্কার হয়ে গেল যে শিশু শ্রমিক কারা এবং কিশোর শ্রমিক কারা। তো কাজের ক্ষেত্রে মানে নিষেধাজ্ঞা যে জারি রয়েছে শিশু এবং কিশোরদের কাজের ক্ষেত্রে, সেখানে কি কোনো বিভেদ আছে? হ্যাঁ, ওইখানে বিভেদ আছে। সরকার যে আইন প্রণয়ন করেছে শিশু ও কিশোর শ্রম নিষিদ্ধ আইন, যেটা 2016 অনুযায়ী, সেটাতে যারা 14 বছর বয়সের নিচে যারা, তাদের ক্ষেত্রে নিজের বাড়িঘরের কাজ সহ যে কোনো কাজ করা নিষিদ্ধ। কিন্তু যাদের বয়স 14 থেকে 18 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন বিপজ্জনক শিল্প, খনি, দাহ্য পদার্থ, এইসব ছাড়া ওরা কাজ করতে পারে। তাছাড়া এর মধ্যে কিছু ব্যতিক্রমও আছে এখানে আবার আইনে, যেমন পরিবারের জন্য, শিশু পরিবারের জন্য, বা তার স্কুল যখন ছুটি থাকে, স্কুলের পড়াশোনার টাইম বাদ দিয়ে সে পরিবারের ব্যবসার কাজে
কাজ করতে পারে। মানে শিশুরা শিশুদের নিজস্ব বা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো ধরনের শিল্পের ক্ষেত্রে তারা যেমন স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাতে কাজ করতে পারে। শুধু শিশুরা না, খেলাধুলার, অভিনয়, সিনেমা, গান বাজনা, এসব এই ক্ষেত্রে পারমিশন দেওয়া আছে। শিশু ও কিশোর উভয়ই পারে। আচ্ছা, কিন্তু আবার যেমন সার্কাসে নিষিদ্ধ। শিশু কিশোর কেউই সার্কাসে 18 বছরের নিচে কেউই পারে না করতে। আচ্ছা, আর কোন কোন ক্ষেত্রগুলো আছে যেখানে শিশুদের জন্য একেবারেই নিষিদ্ধ কিন্তু কিশোরদের ক্ষেত্রে কিছু কিছু ছাড় বা সুযোগ রয়েছে? যেমন কিশোররা নিজেদের পড়াশোনার পরে কোনো কাজ করতে পারে, সেটা পারিবারিক ব্যবসায়ী হোক বা শুধু বিপজ্জনক শিল্পগুলি বাদ দিয়ে, যেমন প্রাণহানির যেখানে সম্ভাবনা, যেখানে দাহ্য পদার্থ, বিদ্যুৎ বা শিল্প, ওইসব খনন কার্য, কয়লা, অ্যাসবেস্টস, এইসব শিল্পে কাজ করতে পারবে না। তাছাড়া ওদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া আছে, ওরা নিজেদের জন্য বা পরিবারের জন্য কিছু কাজ করতে পারে। আচ্ছা, এবারে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ভারতবর্ষে এই শিশু এবং কিশোর শ্রম নিয়ন্ত্রণের জন্য কি আইনের প্রতিবিধান রয়েছে? প্রথমেই তো শিশু ও কিশোর শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন, যেটা 1986 সালে হয়েছিল, সেটা 2016 সালে সংশোধন হয়েছে। তারপর এর মাধ্যমে তো 14 বছরের নিচে কোনো শিশু কাজ করতে পারবে না। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের ছাড় দিয়ে কিছু কাজের বিধান রয়েছে। তাছাড়া যেমন খনি আইন 1948, কারখানা আইন, এইসব আইন করেছে যাতে শিশুরা ওইসব ক্ষেত্রে কোনো কলকারখানা বা খনি এইসবে কাজ করতে না পারে। তাছাড়া পাশাপাশি শিক্ষার অধিকার আইন, পুনর্বাসন প্রকল্পের জন্য কিছু কিছু আইন, এইসব এই আইনগুলোতে কি শাস্তির প্রতিবিধান রয়েছে ম্যাডাম? এই আইনগুলি লঙ্ঘন করলে এতে আর্থিক জরিমানাও হতে পারে বা কারাদণ্ড হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটোই হতে পারে। আর্থিক জরিমানা, কারাদণ্ড দুটোই হতে পারে। তবে পরিবারের ক্ষেত্রে প্রথম যদি এমন ধরা পড়ে তাহলে প্রথমবার ওদেরকে মাফ করা হয়, বুঝিয়ে বলা হয় না করার জন্য, এই আর কি। এটা তো পরিষ্কার যে শিশুদের ব্যক্তিগত জীবনের উপর শিশু শ্রম বা কিশোর শ্রম ভীষণভাবে প্রভাব ফেলে। তো এছাড়াও আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এর একটা প্রভাব রয়েছে। অবশ্যই। তো এইটা কি রকমের হয় প্রভাবটা? একটি শিশু যখন কাজ করে তার শারীরিক, মানসিক সব দিক থেকেই তার প্রভাব পড়ে। সে তো বঞ্চিত হচ্ছে, তার শৈশব কেড়ে নেওয়া হচ্ছে। তারপর অন্য বাচ্চাদের মতো সে পড়াশোনা করতে পারছে না, খেলাধুলা বা বেড়াতে যাওয়ার মতো এগুলি করতে পারছে না। এতে তার শারীরিক, মানসিক সব দিকে যে ক্ষতি হচ্ছে। তারপর শ্রমের ফলে সে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না, তারপরে অপুষ্টিতে ভুগছে, কোন অসুখ, রোগগ্রস্ত হচ্ছে। এই জন্য শিশুদের একদম সে প্রথম থেকেই একদম মনোবল ভেঙে পড়ে। তো যে কোনো দেশের মানে জন্য তার শিশুরা মানে আগামী দিনের আজকের শিশু আগামী দিনের নাগরিক। তো শিশু প্রথম অবস্থাতেই যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে তো মানে দেশ স্বাভাবিকভাবে মেরুদণ্ডটা ভেঙে যাবে। ভারতবর্ষে আইন তো রয়েইছে, এছাড়াও কি কি ধরনের সরকারি উদ্যোগ গ্রহণ করা হয় যেন এই শিশু শ্রমগুলোকে নিবারণ বা নিয়ন্ত্রণ করা যায়? শিশু শ্রম নিবারণের জন্য আজকাল অনেক প্রকল্প সরকার হাতে নিয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, ওরা একযোগে কাজ করছে। প্রত্যেক মাসে ক্যাম্পাস মানে ট্রেনিং ক্যাম্প হচ্ছে। তারপর এই যে শিশুদেরকে পুনর্বাসন দেওয়া, তুলে এনে তারপর ওদেরকে যে আর্থিক সহায়তা এইসব করছে। তারপর ওদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপর যেমন আরও ICDS বা অঙ্গনবাড়ি প্রকল্প, যেমন মিশন বাৎসল্য, যেটা আর্থিক মেইন বাচ্চাদের জন্য হচ্ছে, এইসব প্রকল্প চালু রয়েছে।
তাছাড়া যেমন আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে শৈশব একটা স্কিম চালু করেছে, যেটা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আছে। তো এই যেসব বাচ্চারা মানে রিমোট এরিয়াতে থাকে, আইনের সুযোগ পায় না, ওদেরকে সহায়তার জন্য এই স্কিমে লিগ্যাল সার্ভিসেস অথরিটি কাজ করছে। আচ্ছা ম্যাডাম, আরেকটা ব্যাপার, এই দুর্ভাগ্যজনক হলেও এটা তো সত্য যে আমরা কিন্তু পথে ঘাটে এমন অনেক বাচ্চা দেখতে পাই, আসলে তাদের মাতা পিতাও মানে ছাদ নেই তাদের মাথার উপর, যেই কারণে তাদেরকে ওইখানে থাকতে হচ্ছে, পথ শিশু যাদের বলা হয়। তারা কি কোনোভাবে আপনার এই যে আইনগুলোর সুবিধা নিতে পারে? হ্যাঁ, আমাদের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর রয়েছে। এমন যদি কোনো শিশুর সন্ধান ওরা পায়, তাহলে ওই শিশুকে নিয়ে হোমে রাখে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে প্রেজেন্ট করে, তারপর ওদেরকে শিক্ষা দেওয়া, শারীরিক যা লাগে ওইসব ফ্যাসিলিটি দেওয়া, তারপর ওদেরকে নিত্য প্রয়োজন এইসবের ব্যবস্থা করা, তারপর ওদেরকে পড়াশোনা বিভিন্ন ট্রেনিং দেওয়া, ওইসব করছে আর কি। আচ্ছা, সরকারি উদ্যোগ, আইন এই সমস্ত তো রয়েইছে, তার ওপরে যেটা থেকে যায় সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের মাঝেই কিন্তু রয়েছে সেই সমস্ত পথ শিশুরা বা সেই সমস্ত শিশু শ্রমিকরা, কিশোর শ্রমিকরা। তো আপনার দৃষ্টিভঙ্গিতে সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কি করণীয়? সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের সবারই দায়িত্ব থেকে যায়। তো প্রত্যেকেরই এটা খেয়াল রাখতে হবে, যেমন আমার পাড়ায় কেউ শিশু শ্রমিক নিয়োগ করছে, এখানে আমি কি করব? হ্যাঁ, আমি প্রয়োজনে কোনো পুলিশ আধিকারিককে ফোন করতে পারি বা কোনো এনজিও যারা শিশুদের সাথে কাজ করে ওদেরকে জানাতে পারি বা ম্যাজিস্ট্রেটকে জানাতে পারি। হ্যাঁ, তো কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট ওরা নিজের থেকেও কেস নিতে পারে, হ্যাঁ, ওই শিশুটাকে উদ্ধার করে তাকে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারে। প্লাস আমরা নিজেরাও যদি সচেতন হই যে আমাদের বাড়িঘরে আমরা শিশুদেরকে কাজে রাখবো না। আজকে ধরুন বাড়িঘরে অনেক শিশুদের মায়েরা কাজ করে, কোনোদিন হয়তো ওই মা আসতে পারলো না, তার বাচ্চাকে পাঠিয়ে দিল কাজের জন্য, সেই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমরা জানি সেটাকে না মেনে নেই। তো এইভাবেই সবাই যদি সচেতন হয় তাইলে তো শিশু শ্রমিক থাকবে না, এই আর কি। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও সচেতন হতে হবে, শুধুমাত্র নিজেদের বা ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধির কথা ভাবলেই হবে না। সেই এবং প্রয়োজনে শাস্তির বিধান আছে, যদি ওই রকম ধরা পড়ে তাহলে তো শাস্তি হবে। তো ওই জন্য মানে কোথাও এমন শিশুদেরকে কাজে নিয়োগ করা ঠিক না আর কি। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আজকে আমাদের স্টুডিওতে যিনি ছিলেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় ডেপুটি রেজিস্ট্রার শ্রীমতী সীমা দত্ত। উনি তার কথায় বললেন শিশু শ্রম সম্পর্কে, বললেন কিশোর শ্রমিক সম্পর্কে, এবং এটাও জানালেন আমাদের কি কি শাস্তির বিধান রয়েছে যদি উপযুক্ত প্রমাণসহ তাদেরকে দেখা যায় যে কোথাও কাজ করছে। এবং আরেকটা আশার আলো দেখালেন যে সামাজিক এবং সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এবং উদ্যোগ রয়েছে যেখানে এই সমস্ত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা আশান্বিত, আশা রাখছি যে আগামী দিনে আমাদের দেশ থেকে এই যে অভিশাপ শিশু এবং কিশোর শ্রম, তার নিরাময় অবশ্যই হবে। সমস্ত শিশু সবার সঙ্গে একই স্রোতে শৈশব উদযাপন করতে পারবে। সবাই ভালো থাকবেন।